নামের নৌকা করো, আল্লাহর নামে পাল খাটাও। বিসমিল্লাহ বলিয়া মুমিন কুলের তরি খুলে দাও। নবী নামে নৌকা করো, আল্লাহ নামে পাল খাটাও। বিসমিল্লাহ বলিয়া মুমিন কুলের তরি খুলে দাও। দয়াল মুর্শিদকে করে কান্ডারি, দয়াল মুর্শিদকে কান্ডারি করে গনের জোয়ার বেজাও। বিসমিল্লাহ বলিয়া মুমিন কুলের তরি খুলে দাও। যার কৃপাতে মাটির মানুষ মাটির ধরাতে, সুখ সম্পদ সম্ভোগ করলে সবে বরাতে। যার কৃপাতে মাটির মানুষ মাটির ধরাতে, সুখ সম্পদ সম্ভোগ করলে সবে বরাতে। এমন মরা এক নদীর চরাতে ভাবিয়ে রেখো না নাও। বিসমিল্লাহ বলিয়া মুমিন কুলের তরি খুলে দাও। বিসমিল্লাহ বলিয়া মুমিন কুলের তরি খুলে দাও। কোথা ছিলে কোথা হতে এই দেশে এলে, এই দেশে সেই দেশের কথা সবই ভুলে গেলে। কোথা ছিলে কোথা হতে এই দেশে এলে, এই দেশের সেই দেশের কথা সবই ভুলে গেলে। এমন দুর্লভ মানব জনম পেলে তারে ছেড়ে কারে চাও। বিসমিল্লাহ বলিয়া মুমিন কুলের তরি খুলে দাও। আল্লাহ নবী নামের নৌকা করো, আল্লাহর নামে পাল খাটাও। বিসমিল্লাহ বলিয়া মুমিন কুলের তরি খুলে দাও। ইমান সহজে জন করে আল্লাহর ইবাদত, পরাণ দিয়ে সে করে তার বান্দার খেজমত। ইমান সহজে জন করে আল্লাহর ইবাদত, পরাণ দিয়ে সে করে তার বান্দার খেদমত। তারে রহমান করবে রহমত, রহমান করবে রহমত, লাগাবে বেহেশতি বাও। বিসমিল্লাহ বলিয়া মুমিন কুলের তরি খুলে দাও। বিসমিল্লাহ বলিয়া মুমিন কুলের তরি খুলে দাও। জয় বলে দিনের নবী, দিনের মোনাজাত পাঠায় দিও সেখানে পয়ারো পাকজাত। পাগল বিজয় বলে দিনের নবী, দিনের মোনাজাত
পাঠায় দিও যেখানে পয়ার পাক জাত, যেন সহজে পার হই ফুল ছিরাত, যেন সহজে পার হই ফুল ছিরাত, চলিতে টলে না নাও, যেন সহজে পার হই ফুল ছিরাত, চলিতে টলে না নাও। বিসমিল্লাহ বলিয়া মুমিন কুলের তরি খুলে দাও, নবী নামের নৌকা করো, আল্লাহর নামে পাল খাটাও। বিসমিল্লাহ বলিয়া মুমিন কুলের তরি খুলে দাও, বিসমিল্লাহ বলিয়া মুমিন কুলের তরি খুলে দাও, বিসমিল্লাহ বলিয়া মুমিন কুলের তরি খুলে দাও। আচ্ছা, এটা তো গেল তোমার বিজয় সরকারের গান। তারপরে তো তুমি ইন্ডিয়ায় ফিরে এলে, মানে ইন্ডিয়ায় চলে এলে, ভারতে চলে এলে। ভারতে আসার পরে তোমার কিভাবে গান বাজনা করতে শুরু করলে, বা ভারতে এসে তোমার কর্মজীবন কিভাবে শুরু হলো? ভারতে এসে উঠলাম তোমার জামাইবাবুর বাড়িতে কদিন, তারা কদিন রাখলো আমাকে, কিন্তু 4-5 জন লোক একসাথে তো সম্ভব নয়। হ্যাঁ, এখানে তো সব আলাদা আলাদা ব্যাপার, মানে তারও তো একটা ফ্যামিলি রয়েছে, সে কতক্ষণ টানবে। তারপরে জামাইবাবুর বাড়ির থেকে তার এক ভাই থাকে এই আগরপাড়াতে। আচ্ছা, সোদপুর আগরপাড়া। এনটিসিতে চাকরি করতেন। আচ্ছা, এনটিসি যে ন্যাশনাল টোবাকো। হ্যাঁ, তো উনি চাকরি করতেন। ওনার এখানে এসে এক বাড়িতে ঘর ভাড়া নিয়ে আমরা ওই আমার বাবা টুকটাক ওই সুতার মিস্ত্রি কাজ জানতো। আচ্ছা, কাঠের কাজ জানতো, টুকটাক যা পারতো করতো, আর ওই কোনো রকমে চলে যেত আর কি, মানে খুব কষ্ট করে চলতো আর কি। তখন আমি আমার ছোট ভাই, যিনি এখন মানপুরে থাকেন, আচ্ছা, তা আমি আমার ছোট ভাই একদিন কি করলাম, আগরপাড়া স্টেশনে এখন একটা ছাতার দোকান হয়েছে। আচ্ছা, সিটের তলাতে ওই ছাতার দোকানটার ওইখানে ওই ফাঁকা জায়গাটা ছিল, তখন দোকান ছিল না, তখন শুধু প্যাসেঞ্জার হতো। তো ওইখানে একদিন 2 ভাই মিলে একটা কাগজ পেরে বসে 2 ভাই, হ্যাঁ, কারো কাছে কোনো পয়সা করি চাওয়ার কোনো ইয়ে নেই, হ্যাঁ, বসে বসে গান করতে শুরু করলাম। মানে এটা নিরুপায় উপায়, কারণ এখানে তো আর 600 টাকা পায় না, আমাকে কেউ কাজ দেবে না। হ্যাঁ, আর তখন এখানে এসে ওই ওষুধপত্র বিক্রি করে, এখন যেরকম প্ল্যাটফর্মে অনেক লোক করে, সে বুজরুকি হোক আর যাই হোক, ভালোই হোক, হ্যাঁ, যে অনেক সময় অনেক লোকে করে, কিন্তু আগে এইসব ছিল না। তো আগে ছিল কি, স্টেশনে এত লোকালিটিও ছিল না, ফাঁকা, তার মধ্যে ট্রেন আসতো, এত ট্রেনও ছিল না, আসতো যেত। তার মধ্যে ওই আগরপাড়া স্টেশনের প্রথম দিন আমরা 2 ভাইতে মিলে 170 টাকা কাজ করি। এটা কিন্তু 70 সালের ঘটনা। আচ্ছা, তারপরে মানে 170 টাকা বাড়ি থেকে গুনে দেখি আমরা, কিন্তু পয়সা কখনো নিজেরা গুনতাম না, বাড়িতে নিয়ে যেতাম, বাবার হাতে তুলে দিতাম, বাবা গুনে সংসার চালাতে। এটা একটা রেওয়াজ হয়ে গেছে। হ্যাঁ, এবারে তখন যখন আমি এই গান করতে হঠাৎ একদিন ওখানে একটা চায়ের স্টল আছে, চায়ের স্টলের ভদ্রলোক বললো, তুমি এখানে বসে যে গান করো, তার চাইতে যদি ট্রেনে উঠে যাও তাহলে তুমি অনেক বেশি কামাতে পারো পয়সা। ওনার কথাটা শুনে একদিন ট্রেনে উঠলাম দুবাই।
ট্রেনে উঠে ব্যারাকপুর দিয়ে আসতাম, তার বেশি যেতাম না। মানে যেটা মানে সাহসের উপর একটা নির্ভর করে। তারপরে লাজুক ছিলাম, তোমার ওই কি বলে, সবসময় গান করতে বললে আর গাইতে পারতাম না, এরকম একটা ব্যাপার ছিল। মানে মনের ভিতরে কীরকম একটা হয়ে যেত, কেউ গান করতে বললে অনায়াসে গান গাইতাম, কিন্তু কেউ গান করতে বললেই তখন আমি কেমন একটা হয়ে যেত মনের ভিতরে। এখনও যেটা হয় মাঝে মধ্যে, দেখবে হয়তো কালিকা প্রসাদ বললো এই গানটা গাও তো, হঠাৎ করে এরকম করে তাকিয়ে থাকি অনেকক্ষণ, দেখবে হঠাৎ করে আমি হকসকি এরকম অনেকক্ষণ তাকিয়ে থাকি, ও এই গানটা, তারপরে গাওয়া শুরু করি। এটা কিন্তু এখনো আমার সেই ব্যাপারটা রয়ে গেছে, মানে পুরোপুরি কাটেনি। আচ্ছা, হ্যাঁ, তারপরে সেই আস্তে আস্তে সেই গাড়ি থেকে শুরু, তারপরে তো কত বন্ধু বান্ধব হলো। ও মাঝপথে একটা কিছু লোকের সঙ্গে দেখা হলো যারা অন্ধ আলোক সমিতি করে। আচ্ছা আচ্ছা, যাদের সম্বন্ধে আমিও তোমার কাছ থেকে মাঝে মাঝে শুনি আর কি, বা তোমার পুরনো যারা কর্মজীবনের লোক তাদের মধ্যে। এরাই আমার প্রথম লোক। আচ্ছা, মানে পার্টি পলিটিক্স বলতে এরাই আমার প্রথম পলিটিক্স আর কি। প্রথম পলিটিক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো আমি যেন কেন ভাবতে পারি না, যাই হোক সেটা পরে বলছি, এটা মনে রাখবে যে এটা পরে বলছি। যাই হোক, তাই সেই অন্ধ আলোক সমিতি রবীন্দ্রনাথ চক্রবর্তী সেক্রেটারি তখন। আচ্ছা, আর মনোরঞ্জন হালদার তিনি হচ্ছে প্রেসিডেন্ট। আচ্ছা, আর আমার নাম তো নিরঞ্জন হালদার। নিরঞ্জন হালদার। এইবারে ওনারা আমাদের ওই গান বাজনা শুনে, মানে ওনারা চোখে দেখতে পায় না, তা একদিন ব্যারাকপুরে ওনারা আমাদেরকে ধরেছে আর কি। আচ্ছা, ধরে বলছে, ভাই তোমরা এত সুন্দর গান বাজনা করো, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা আমাদের সাথে গান বাজনা করো, কারণ আমিও যা করি, আমরাও যা করি, তোমরাও তাই করো, তাহলে আমাদের সাথে মিলেমিশে করো, তাতে তোমারও হবে, আমার পেটও বাঁচবে। নাহলে তোমরা খাবে, আমরা অন্ধ মানুষ না খেয়ে থাকবো, তোমার মনে এটা বলে। তখন একটা কিরকম মায়ায় পড়ে গেলাম। হ্যাঁ, ঠিকই তো বলছে। তখন এই একসাথে গিয়ে ওই অন্ধলোক সমিতি করতে শুরু করলাম। ওই ওদের ঝান্ডা প্রথম গাড়ি তুললাম, নিয়ে এখানে কালেকশন, ওখানে কালেকশন করে করে ওদের এই স্কুলটা চলতো। তখন গানও শেখানো হতো ওখানে। হ্যাঁ, তখন ওখান থেকে। এটা কোথায় ছিল এই অন্ধলোক সমিতি? এটা ছিল শ্যামনগর কাউগাছি ফিডার রোডে। আচ্ছা আচ্ছা, কাউগাছি ফিডার। হ্যাঁ, তা ওখান থেকে, ওখানে আর জমিটা পাওয়া যাচ্ছে না, জমিটা মানে বিক্রি করে দিয়েছে মালিক। তারপরে ওখান থেকে ওই সমিতিটাকে তুলে নিয়ে, সে অনেক পরের কথা, তখন আমরা কি করতাম, ওই উল্টোডাঙ্গাতে যেতাম। আচ্ছা, উল্টোডাঙ্গা গৌরীবাড়ি লেন একটা রোড আছে। গৌরীবাড়ি লেন। হ্যাঁ, ওখানে ওনার নামটা তো জানি না, ভুলে গেছি নামটা। মামা আমরা ডাকতাম। আমাদের ওটা ব্রাঞ্চ অফিস ছিল, মানে কলকাতার যত কন্ট্রাক্ট ওখানে আসতো। আচ্ছা, ওনার ওখানে উনি ধরেন তো কিছু একটা টাকা, হয়তো 300 টাকা ধরলে 10 টাকা হয়তো ওনার কমিশন, মানে আগের দিনের এই কমিশন। হয়তো 400 টাকা একটা কন্ট্রাক্ট দিয়ে দিল, ওনার 20 টাকা, মানে 300 টাকা থেকে 300 টাকা পর্যন্ত 10 টাকা, 100 টাকা হলেও 10 টাকা ওনাকে দিতে হবে। 400 টাকা হলেই ওটা 20 টাকা, 20 টাকা হয়ে যেত। 400, 500, 600 হলে ওটা 20 টাকা হয়ে যেত, এরকম আর কি। ওনাকে একটা কমিশন ছিল। তারপর ওনার ওখানে খাওয়া দাওয়া করতাম, কোনো সময় উনি ওই পয়সাটা দিতেন না, ওই পয়সাটাই আমাদেরকে আবার খাইয়ে দিতেন। আচ্ছা, আলুর চপ, মুড়ি এসব, হ্যাঁ, খাইয়ে দিতেন। আর আমরা, আমাদের কলকাতার ভিতরে তখন শীতলা পুজোর খুব চল ছিল, এখন অনেক কমে গেছে, মানে প্রপার ক্যালকাটাতে। হ্যাঁ, মানে গলিতে গলিতে সব জায়গায় শীতলা পুজো হতো। হ্যাঁ, শীতলা পুজোয় আর এই অনুষ্ঠানগুলো হতো। তার ভিতরে হরগোলা করার লোক ছিল। হ্যাঁ, বিভিন্ন রকম পশু পাখির ডাক, এই রেলগাড়ির আওয়াজ, অমুক আওয়াজ, তমুক আওয়াজ, কুকুর বিড়ালের লড়াই, এইসব করতো। তার ভিতরে গান বাজনাও হতো। হ্যাঁ, এইবারে লাস্টে যাই হোক সেইটা করে করে তারপরে সেই
সরকারের কাছে ডেপুটেশন দেওয়া, মানে আমাদের এই সমিতিটাকে